ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 36 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নিও। আমাদের এই ক্লাসটি ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে, তাহলে তোমরা প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় কিন্তু আমাদের ক্লাসগুলি দেখতে থাকো এবং আমাদের ভিডিওগুলোই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোশ্চেনকেই কিন্তু তোমরা নিজেরা কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। আজকের মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, নিম্নলিখিত কে আগস্ট প্রস্তাব পেশ করেন, অর্থাৎ আগস্ট প্রস্তাব বা আগস্ট অফার সেটিকে পেশ করেছিলেন কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয়? তোমরা প্রত্যেকেই কিন্তু যারা অ্যান্সারগুলো দিতে পারবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিজেরা কমেন্ট করে অ্যান্সারগুলো একটু জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আগস্ট প্রস্তাবটি সর্বপ্রথম পেশ করেছিলেন লর্ড লিনলিথগো। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড লিনলিথগো আগস্ট প্রস্তাব পেশ করেছিলেন এবং এটি সিমলাতে প্রস্তাবিত হয়েছিল 8ই আগস্ট 1940 খ্রিস্টাব্দে 1940-তে, এবং আগস্ট মাসে হয়েছিল বলে এর নাম আগস্ট প্রস্তাব। এবং লর্ড লিনলিথগো যিনি ছিলেন তার সময়কাল ছিল 1936 থেকে 1936 টু 1943, 1943 সাল পর্যন্ত। এবং ক্রিপস মিশন যেটা 1942-তে এসেছিল সেটা কিন্তু লর্ড লিনলিথগোর সময়ই এসেছিল, লর্ড লিনলিথগো। নেক্সট কোশ্চেন, বোধগয়ায় বা বুদ্ধগয়াতে মহাবোধি মন্দিরকে নির্মাণ করেছিলেন? বুদ্ধগয়া বা বোধগয়াতে মহাবোধি মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, বোধগয়াতে মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন অশোক। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্রাট অশোক কিন্তু বৌদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন। বৌদ্ধগয়া জায়গাটি কেন বিখ্যাত ছিল? কারণ এখানেই কিন্তু গৌতম বুদ্ধ প্রথম নির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ এনলাইটমেন্ট বা তিনি বোধি লাভ করেছিলেন কিন্তু এই বোধগয়াতেই। নেক্সট কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিল কারা? তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল সেখানে মারাঠাদের পরাজিত করেছিল কারা? আফগান, মুঘল, ইংরেজ নাকি ফরাসি? প্রথমতই তোমরা মনে রাখবে যে পানিপথের যে তৃতীয় যুদ্ধ যেটি সংঘটিত হয়েছিল সেটি মারাঠা এবং আফগানদের মধ্যে সংঘটিত হয়েছিল। তাহলে সেখানে মারাঠাদের পরাজিত করেছিল আফগানরা। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। আফগানদের তরফ থেকে যিনি নেতা ছিলেন তিনি ছিলেন আহমদ শাহ আবদালি, এবং মারাঠাদের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন বালাজি বাজিরাও। তাহলে বালাজি বাজিরাও এবং আহমদ শাহ আবদালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল 14ই জানুয়ারি 1761, 1761 খ্রিস্টাব্দে, এবং সেখানে কিন্তু মারাঠারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল আফগান বাহিনীর কাছে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল? অর্থাৎ গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল তারা লেজিসলেটিভ পাওয়ারটা অর্জন করেছিল কোন আইনে? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল সেটি ছিল চার্টার অ্যাক্ট 1833, অর্থাৎ 1833 খ্রিস্টাব্দের যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল সর্বপ্রথম। নেক্সট কোশ্চেন, ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? অর্থাৎ ইন টার্মস অফ এরিয়া, ইন টার্মস অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান, কারণ ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো রাজস্থান। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এখানে জনসংখ্যার ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য বলা হতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত উত্তরপ্রদেশ। তাহলে তোমরা এক্ষেত্রে এই দুটো মনে রাখবে যে ক্ষেত্রফলের দিক থেকে প্রথম রাজস্থান এবং জনসংখ্যার দিক থেকে প্রথম উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, এবং যে রাজস্থান তার প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন অশোক গেহলট এবং গভর্নর হলেন কালরাজ মিশ্রা, এবং তার যে ক্যাপিটাল সেটা জয়পুর। জয়পুরকে আমরা পিঙ্ক সিটি বলেও পরিচিত আমাদের কাছে। নেক্সট কোশ্চেন, জওহর সুড়ঙ্গ বা জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত? তাহলে জওহর সুড়ঙ্গ এটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, গোয়া নাকি জম্মু কাশ্মীর? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, জওহর সুড়ঙ্গ বা জওহর টানেল অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে জওহর সুড়ঙ্গ অবস্থিত, এবং এই জওহর সুড়ঙ্গটাকে বানিহাল পাসও বলা হয় বা বানিহাল টানেলও কিন্তু বলা হয়। তাহলে এর যে রুট সেটা হচ্ছে বানিহাল টু কাজিগুন্ড, এবং এর যে লেন্থ সেটা হচ্ছে 2.85 কিলোমিটার। এটিতে দুটি লেন আছে, এবং যে এর এলিভেশন বা উচ্চতা এটি 2200 মিটার উচ্চতাতে কিন্তু অবস্থিত।
তোমরা অবশ্যই এই এডিশনাল ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এবং তোমরা যদি এই ভিডিওর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমরা কিন্তু ফ্রি পিডিএফ প্রোভাইড করি প্রত্যেকটা ক্লাসের পর। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়? অর্থাৎ রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয় ভারতের কোন রাজ্যকে বা কোন অঞ্চলকে? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কিন্তু ভারতের ধানের গোলা বলা হয় বা রাইস বাউল বলা হয়। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেনেজুয়েলার রাজধানী? ভেনেজুয়েলার ক্যাপিটাল কোনটা? লিমা, নাইরোবি, কারাকাস, বেলগ্রেড। তাহলে এখানে এই চারটি রাজধানীর মধ্যে ভেনেজুয়েলার রাজধানী হলো অপশন 3 কারাকাস। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। তাহলে লিমা কোন দেশের রাজধানী? লিমা হলো পেরুর রাজধানী, পেরুর রাজধানী হচ্ছে লিমা। নাইরোবি হচ্ছে আমাদের কেনিয়ার রাজধানী, এবং বেলগ্রেড যেটা সেটা যুগোস্লোভিয়ার রাজধানী। তোমরা অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কিছু কান্ট্রি এবং তাদের ক্যাপিটালগুলো অবশ্যই জেনে যাবে, সেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন, হোয়াইট স্টর্ক কোন দেশের জাতীয় পাখি? অর্থাৎ কোন দেশের ন্যাশনাল বার্ড বা জাতীয় পাখি হলো হোয়াইট স্টর্ক? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো নাকি জার্মানি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হোয়াইট স্টর্ক হলো জার্মানির জাতীয় পাখি, জার্মানি দেশের জাতীয় পাখি বা জার্মানির যে ন্যাশনাল বার্ড সেটা হোয়াইট স্টর্ক নামে পরিচিত। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা একটু দেখে নেব মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ন্যাশনাল বার্ড হলো বাল্ড ইগল, কানাডার ন্যাশনাল বার্ড হলো গ্রে জে, এবং ন্যাশনাল বার্ড অফ মেক্সিকো হলো গোল্ডেন ইগল। তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো যে তাহলে ভারতের ন্যাশনাল বার্ড বা ভারতের জাতীয় পাখি কি? অবশ্যই তোমরা এটা একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গের সাথে ডায়াবেটিস রোগটি জড়িত? অর্থাৎ আমাদের যে মানব শরীরে ডায়াবেটিস রোগটা হয় কোন অঙ্গের ফলে? তাহলে এক্ষেত্রে থাইরয়েড, যকৃৎ, অগ্নাশয় নাকি বৃক্ক? তাহলে ডায়াবেটিস রোগটার সাথে জড়িত অঙ্গটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 অগ্নাশয়। কারণ ডায়াবেটিস যে রোগ সেটা কিন্তু অগ্নাশয় বা আমাদের যে প্যানক্রিয়াস সেটার সাথে কিন্তু জড়িত। তাহলে বাকিগুলো যেগুলো আছে, তাহলে যেগুলো আমাদের থাইরয়েড ডিসঅর্ডারগুলো মধ্যে কি আছে, যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম হচ্ছে এটা থাইরয়েড ডিসঅর্ডার, এবং যেটা লাংসের ডিসঅর্ডার সেগুলোর মধ্যে আছে অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জা। এছাড়া হার্টের যে ডিসঅর্ডার সেগুলোর মধ্যে আছে করোনারি হার্ট ডিজিজ রয়েছে, হাইপারটেনশন রয়েছে এবং কার্ডিয়াক অ্যারেস্ট রয়েছে। এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড রোগ বা ডিজিজ। নেক্সট কোশ্চেন, টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? অর্থাৎ আমাদের যে শরীরে টাইফয়েড রোগ হয় তার জন্য যে দায়ী ব্যাকটেরিয়া সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো সালমোনেলা টাইফি। অর্থাৎ অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালমোনেলা টাইফির জন্যই কিন্তু আমাদের টাইফয়েড রোগটা হয়, এবং এটি একটি ব্যাকটেরিয়া। তাহলে টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং এর যে ব্যাকটেরিয়ার কারণে এটি হয় সেটি সালমোনেলা টাইফি নামে পরিচিত। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষটি কোনটি? অর্থাৎ সবথেকে বড় যে প্রাণীকোষ সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে বড় বা সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষটি হলো স্নায়ুকোষ। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্নায়ুকোষই হলো সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ। নেক্সট কোশ্চেন, ফেরিক অক্সাইডের লোহার যোজ্যতা কত? ফেরিক অক্সাইড যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তার সংকেত হচ্ছে Fe2O3। তাহলে আমরা কি জানি অক্সিজেনের যোজ্যতা -2। তাহলে এখানে তিনটে যেহেতু অক্সিজেন আছে এটি হয়ে যাবে -6। যেহেতু যোজ্যতা নির্ণয় করতে হলে আমাদের ওভারঅল চার্জটাকে 0 করতে হয়, তাহলে অবশ্যই এই আয়রন দুটো মিলে হয়ে যাবে +6। তাহলে +6 -6 আমাদের কেটে 0 হয়ে যাবে। যেহেতু +6 এখানে দুটো আয়রনের জন্য আছে, তাহলে একটা আয়রনের যোজ্যতা কিন্তু হয়ে যাবে আমাদের +3। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে +3। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেরিক অক্সাইডে যেটা লোহা বা আয়রনের যোজ্যতা হয়ে যাবে +3। নেক্সট কোশ্চেন, সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? সোডিয়াম, ব্রোমিন, মার্কারি নাকি গ্যালিয়াম? তাহলে এখানে যে চারটে ধাতু দেওয়া আছে তাদের মধ্যে যে নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে যেটি তরল অবস্থায় থাকে সেটি হলো মার্কারি। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মার্কারি বা পারদ বা Hg সেটি কিন্তু সাধারণ অবস্থায় তরল সাধারণ তাপমাত্রায় কিন্তু তরল অবস্থায় থাকে। এটি একটি তরল ধাতু, এবং একটি তরল অধাতু এর নাম কি যেটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? সেটি একটি অধাতু, সেটি হচ্ছে ব্রোমিন হয়ে যাবে। এখানে যেহেতু ধাতু বলেছে আমাদের তাই অ্যান্সার হয়ে যাবে মার্কারি। যদি অধাতু থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত ব্রোমিন।
পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌলটি সবচেয়ে বেশি হালকা? নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার নাকি গ্রাফাইট? তাহলে এই চারটি মৌলের মধ্যে সবচেয়ে হালকা মৌল কিন্তু গ্রাফাইট নয়, সালফারও নয়, নাইট্রোজেনও নয়। তাহলে এদের চারটির মধ্যে সবথেকে বেশি হালকা হচ্ছে হাইড্রোজেন। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড্রোজেন সবথেকে বেশি হালকা। আমরা যদি এদের একটু ভরগুলো দেখি তাহলে অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন হবে 14.0067 অ্যাটমিক মাস ইউনিট বা AMU। অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন হয়ে যাবে 1.00184 অ্যাটমিক মাস ইউনিট, এবং অ্যাটমিক মাস অফ সালফার হয়ে যাবে 32.065 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে সবথেকে বেশি অ্যাটমিক মাস কিন্তু সালফারের এবং সবথেকে কম হচ্ছে হাইড্রোজেনের, এই চারটে মৌলের মধ্যে। নেক্সট কোশ্চেন, লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? তাহলে যে শ্রেণীর লিভারে লেবুর রস নিংড়ানোর যন্ত্র যেটা আছে সেটি কোন শ্রেণীর লিভার? তাহলে আমরা একটা কাছেই সম্পূর্ণ আগের ক্লাসে একটা আলোচনা করেছিলাম, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে এবং তাদের উদাহরণ কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই আগের ক্লাসটি দেখে এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা একটু ক্লিয়ার করে নিও, এবং এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার। লেবুর রস নিংড়ানোর যন্ত্র একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের মধ্যে প্রথম কোন শহরে টায়ার পার্ক তৈরি হতে চলেছে? অর্থাৎ ভারতের মধ্যে প্রথম যে শহরটিতে টায়ার পার্ক তৈরি হতে চলেছে সেটি কোন শহর? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতের মধ্যে সর্বপ্রথম টায়ার পার্ক তৈরি হতে চলেছে কলকাতাতে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী বা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে ভারতের প্রথম টায়ার পার্ক তৈরি হতে চলেছে, এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন WBTC ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে টায়ার পার্ক তৈরি করার, এবং এটি হচ্ছে ভারতের সর্বপ্রথম টায়ার পার্ক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যাংক সেফ ব্যাংক অফ এশিয়া এর তকমা পেল? তাহলে এশিয়ার মধ্যে সেফ ব্যাংকের তকমা পেল কোন ব্যাংক? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে সেফ ব্যাংক অফ এশিয়ার তকমা পেল DBS ব্যাংক। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। DBS ব্যাংক এশিয়ান ব্যাংকগুলোর মধ্যে সেফ ব্যাংকের তকমা পেল, এবং এশিয়ান ব্যাংকগুলির মধ্যে যে DBS ব্যাংক তার হেডকোয়ার্টার্স অবস্থিত সিঙ্গাপুরে অবস্থিত। এর যে প্রেজেন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি হলেন পীযূষ গুপ্ত, এবং এর যে ফাউন্ডেশন হয়েছিল সেটা হয়েছিল 16 জুলাই 1968, 16 জুলাই 1968। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের 19তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো? অর্থাৎ সম্প্রতি যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর যেটা 19তম বৈঠক, অর্থাৎ SCOর যে 2020 যে মিটিং বা বৈঠক সেটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু সম্প্রতি ভারতে। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতেই কিন্তু সম্প্রতি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের 19তম বৈঠক অর্থাৎ 2020 যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হলো। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে চায়নার যে সিটি সাংঘাইয়ের নাম থাকলেও এর যে হেডকোয়ার্টার্স বা এর যে মুখ্য কার্যালয় সেটা কিন্তু চায়নার বেইজিংয়ে অবস্থিত। তোমরা কিন্তু এটা মনে রাখবে যে SCOর হেডকোয়ার্টার্স হচ্ছে বেইজিং, চায়নার। নেক্সট কোশ্চেন, কে স্ট্যাচু অফ ইউনিটির কাছে একতা মল নামে একটি বিশেষ স্টোরের উদ্বোধন করলেন? তাহলে সম্প্রতি স্ট্যাচু অফ ইউনিটির কাছে একতা মল নামে একটি যে বিশেষ স্টোরের উদ্বোধন হলো সেটি কিন্তু করলেন আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নরেন্দ্র মোদী সম্প্রতি স্ট্যাচু অফ ইউনিটির কাছে একতা মল নামে একটি বিশেষ স্টোর উদ্বোধন করলেন, এবং এই যে স্ট্যাচু অফ ইউনিটি এটি গুজরাটে অবস্থিত, এবং এর যে হাইট সেটা হচ্ছে 182 মিটার এর হাইট, এবং এটি কাকে ডেডিকেট করে তৈরি করা হয়েছে? এটি আমাদের যে সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলেও তিনি পরিচিত। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যেই কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটিটা কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন কোম্পানি তাদের প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড লঞ্চ করলো? ফোনপে, ভারতপে, পেটিএম নাকি গুগল পে? তাহলে সম্প্রতি যে কোম্পানি তাদের প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড লঞ্চ করলো সেটি হলো ভারতপে। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতপে কিন্তু সম্প্রতি তাদের যে প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড লঞ্চ করেছে। ভারতপে এর ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন আসনের গ্রোভার, এবং এটি ফাউন্ডেশন হয়েছিল 2018 খ্রিস্টাব্দে, 2018 সালে, এবং এর যে হেডকোয়ার্টার্স অবস্থিত সেটি নিউ দিল্লিতে অবস্থিত। এবং ভারতপের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হলেন সালমান খান হলেন ভারতপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট কোশ্চেন, দত্ত কমিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অর্থাৎ দত্ত কমিটি বা দত্ত কমিটি যেটির সাথে সম্পর্কিত সেটি কিন্তু ট্যাক্স রিফর্ম হবে না, PSU ডিসইনভেস্টমেন্ট হবে না, ক্যাশ
ক্রেডিট সিস্টেমও হবে না, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। তাহলে দাঁত কমিটি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংয়ের সাথে যুক্ত এবং এটি ফরমেশন হয়েছিল বা এটি তৈরি করা হয়েছিল 1967 খ্রিস্টাব্দে 1967-এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যাংকটি ভারতবর্ষের প্রথম রিজিনাল রুরাল ব্যাংক? অর্থাৎ ভারতবর্ষের প্রথম রিজিনাল রুরাল ব্যাংক বা আরআরবি সেটি কোন ব্যাংক? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা হবে, ভারতবর্ষের প্রথম রিজিনাল রুরাল ব্যাংক হলো প্রথম গ্রামীণ ব্যাংক বা প্রথম ব্যাংক। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম গ্রামীণ ব্যাংক বা প্রথম ব্যাংক হলো ভারতবর্ষের প্রথম রিজিনাল রুরাল ব্যাংক এবং এটি এস্টাবলিশড হয়েছিল, যে রিজনাল রুরাল ব্যাংক সেগুলি এস্টাবলিশ শুরু হয়েছিল 2 নভেম্বর 1975 1975 খ্রিস্টাব্দে এবং এর যে হেডকোয়ার্টার্স অবস্থিত সেটি মুরাদাবাদে অবস্থিত এবং এই যে রিজনাল রুরাল ব্যাংক এগুলোকে স্পন্সর করেছে সিন্ডিকেট ব্যাংক। প্রথম গ্রামীণ ব্যাংকটা যেটা গঠিত হয়েছিল সেটি সিন্ডিকেট ব্যাংক তার স্পন্সর ব্যাংক ছিল। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান পেটেন্ট অফিসের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে ইন্ডিয়ার যে পেটেন্ট অফিস তার হেডকোয়ার্টার্স বা তার যে মুখ্য কার্যালয় সেটি কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান পেটেন্ট অফিসের হেডকোয়ার্টার্স অবস্থিত কলকাতাতে। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতাতে ইন্ডিয়ান পেটেন্ট অফিসের হেডকোয়ার্টার্স বা মুখ্য কার্যালয় অবস্থিত এবং এর যে রিজিনাল যে অফিসগুলো আছে সেগুলি অবস্থিত চেন্নাইয়ে একটি, মুম্বাই একটি এবং হায়দ্রাবাদে একটি। তাহলে তোমরা মনে রাখবে যে ইন্ডিয়ান পেটেন্ট অফিস যেটা তার হেডকোয়ার্টার্স কলকাতাতে অবস্থিত এবং তার যে ব্রাঞ্চগুলি সেগুলি একটি চেন্নাই অবস্থিত, একটি মুম্বাই অবস্থিত এবং আরেকটি হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হিন্দু রেট অফ গ্রোথ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে হিন্দু রেট অফ গ্রোথ এই কথাটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি ছিলেন প্রফুল্ল সেন ছিলেন না, লালকৃষ্ণ আদবানিও ছিলেন না, অমর্ত্য সেনও ছিলেন না, এটি ছিলেন রাজকৃষ্ণ। তাহলে রাজকৃষ্ণ সর্বপ্রথম কিন্তু হিন্দু রেট অফ গ্রোথ এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন, সংবিধানের সপ্তম তফসিলে আলোচ্য বিষয় কি? অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনে আছে তাদের যে সেভেন শিডিউলের আলোচ্য বিষয়টা কী ছিল? তাহলে সপ্তম তফসিলের আলোচ্য বিষয় ছিল অপশান 3, যেটা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। অর্থাৎ যে তিনটে যে লিস্ট, যেটা একটা স্টেট লিস্ট, একটা ইউনিয়ন লিস্ট এবং একটা কনকারেন্ট লিস্ট, সেই তিনটে লিস্টের আলোচনা কিন্তু আমরা সপ্তম তফসিল থেকে পাই। তাহলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে আলোচনা পাই সেটা হচ্ছে প্রথম তফসিলে বা ফার্স্ট শিডিউলে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তাদের বেতন এটা আমরা পাচ্ছি দ্বিতীয় শিডিউলে বা সেকেন্ড শিডিউলে এবং রাজ্যের বরাদ্দ যে আসন সংখ্যা এটি আমরা 4th শিডিউলে পাচ্ছি, 4তম শিডিউলে। তাহলে তোমরা বাকিগুলো একটু মনে রাখবে এবং যেটা সপ্তম শিডিউলে সেখানে কিন্তু তিনটে তালিকাকে আমরা পাচ্ছি। নেক্সট কোশ্চেন, প্রথম সংবিধান সংশোধন কত সালে করা হয়েছিল? তাহলে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কত সালে হয়েছিল? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল 1951 সালে, 1951। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1951 সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল এবং এই সংশোধনের ফলে ভারতীয় সংবিধানে 9তম তফসিলটাকে অ্যাড করা হয়েছিল, অর্থাৎ 9th শিডিউল যেটা, সেই 9th শিডিউল কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল। তার আগে পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধানে 8টা শিডিউল ছিল। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? অর্থাৎ ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্টের সর্বোচ্চ হাইয়েস্ট যে লিগ্যাল অফিসার তিনি কে? তাহলে এক্ষেত্রে কারেক্ট যেটা অ্যান্সার হয়ে যাবে, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাটর্নি জেনারেলই হলেন ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল বা ধারা 76-এ এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা আলোচনা পাই। আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি যেটা অবস্থিত তার যে হেডকোয়ার্টার্স সেটি কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির হেডকোয়ার্টার্স অবস্থিত জেনিভাতে। সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর অবস্থিত এবং এই যে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি এর ফাউন্ডেশন হয়েছিল 17 ফেব্রুয়ারি 1863-তে। এর হেডকোয়ার্টার্স অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। এর যে প্রেজেন্ট প্রেসিডেন্ট তিনি হলেন পিটার স্মলার এবং প্রেজেন্ট যে ভাইস প্রেসিডেন্ট তিনি হলেন গিলস কার্বনিয়ার। এবং ওয়ার্ল্ড রেড ক্রস ডে কত তারিখে উদযাপন করা হয় তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো যে ওয়ার্ল্ড রেড ক্রস ডে আমরা প্রত্যেক বছর কোন দিনে পালন করে থাকি। এটাই তোমাদের জন্য আজ হোমওয়ার্ক রইল, ওয়ার্ল্ড রেড ক্রস ডে। এবং এই যে 2020 যে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়েছে তার থিম কি
এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য। তোমরা এখানে পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ এবং প্রত্যেক দিনের একটা ওয়েল স্ট্রাকচার রুটিন কিন্তু পেয়ে যাবে তোমরা। এবং তার সাথে যে সমস্ত নতুন ফিচার্সগুলো তোমরা পাবে সেগুলির মধ্যে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে ইন্টারেক্টিভ, এবং যেখানে তোমরা পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে লাইভ ইন্টারেক্ট করতে পারবে এবং তোমাদের সমস্যাগুলি তাদের কাছে তুলে ধরতে পারবে। এছাড়াও কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে এবং ডুয়েল এডুকেটর ক্লাস, অর্থাৎ একসাথে দুজন এডুকেটর একটি টপিকের উপরই তোমাদের ক্লাস নেবেন এবং তোমাদের সেই বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তোমরা যারা এই আনএকাডেমির পাস কোর্স সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তাদের জন্য 1 মাসের কোর্স রয়েছে, 3 মাসের রয়েছে, 6 মাসের রয়েছে, 1 বছরের রয়েছে, এমনকি 2 বছরের অবধি রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের ব্যবহার করা স্পেশাল কুপন কোডটি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এই রেটের উপরে কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু সহজেই পেয়ে যাবে। তাহলে তোমরা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে স্পেশাল রেফারেল কোডটি ব্যবহার করো, তাহলে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট সহজেই পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে, পরের দিনের ক্লাসে আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি কোশ্চেন আলোচনা করব আপকামিং আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামকে ফোকাস করে, যেগুলো কিন্তু 40 নম্বরের জেনারেল নলেজের যে কোশ্চেন সেটাকে টার্গেট করেই করা হচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিনই আমাদের ক্লাসগুলি দেখতে থাকো এবং ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখা হবে আবার কালকে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।